সাহিত্যপ্রেমী হন বা না হন, কিন্তু ছোটবেলায় রূপকথার গল্প শোনেনি, রাক্ষস কক্ষসের গল্প শোনেনি, এরকম বাঙালি পাওয়া মনে একটু দুষ্করই। ঠাকুরমার ঝুলির কাহিনীর সাথে মনে হয় বাংলার সমস্ত সাহিত্যপ্রেমী মানুষরাই পরিচিত। তার মধ্যে অন্যতম একটি কাহিনী লালকমল ও নীলকমল মনে হয় সব থেকে বেশি জনপ্রিয়। সেই যে রাক্ষসী রানী যে নিজের সতীন রানীর সন্তান কুসুম আর নিজের সন্তান অজিতকে মেরে ফেলে এবং তারাই পরবর্তীকালে লালকমল নীলকমল রূপে পুনর্জন্ম নিয়ে ফিরে এসে সমস্ত রাক্ষসদের মেরে ফেলে। কি মনে পড়ছে তো? আজকে সেই গল্প নিয়েই আলোচনা করব। কিন্তু এরকম একটা পপুলার গল্প নিয়ে আলোচনা করার মতন কি থাকতে পারে, তাই না? বলছি, তবে তার আগে ইন্ট্রোটা দেখে নেওয়া যাক। হ্যালো বন্ধুরা, বিএম বুক রিভিউয়ের একটি নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই। আজকে সুবর্ণ সরকার রচিত অজিত ও কুসুম বইটির পাঠ প্রতিক্রিয়া নিয়ে হাজির হয়েছি। সুবর্ণবাবু ঠাকুরমার ঝুলির ওয়ান অব দি পপুলার স্টোরি নীলকমল এবং লালকমলের কাহিনীকে নিজের মতন করে বিনির্মাণ করেছেন এই বইতে। বিনির্মাণটা কিরকম সেই বিষয়ে নন স্পয়লার ভাবে আগে একটু বলে নিই। নীলকমল আর লালকমলের গল্পটা কি সেটা তো শুরুতেই বলেছি, কিন্তু কাহিনী যদি অত সোজাসাপটা না হয়, যদি দুই ভাই পুনর্জন্ম নিয়ে মাতৃবিরোধী না হয়ে মায়ের অনুগত সহযোদ্ধা হিসেবে ফিরে আসতো, তাহলে কি হতো? যদি দুইজনেই রাক্ষস হয়ে যেত, তাহলে কি হতো? রূপকথা মানেই কি শুধু কিংবদন্তি আর কল্পনা, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে আরো বড় কোনো রহস্য? এইভাবে সুবর্ণবাবু সেই পপুলার নীলকমল আর লালকমল গল্পের বিনির্মাণ করেছেন। কিন্তু এখন বড় প্রশ্ন, আদৌ কি সেই কাহিনীর পিছনে সময় দেওয়া উচিত? আদৌ কি এই বিনির্মাণ গ্রহণযোগ্য হয়েছে? এই বিষয়ে বলতে গেলে প্রথমেই আমি এর পজিটিভ দিক নিয়ে বলতে চাই। প্রথম পজিটিভ পয়েন্ট হলো গল্পের আইডিয়া। গল্পের প্লট তো মোটামুটি আমরা সকলেই জানি যে ভালো, কিন্তু সেটাকে রিমেক করে বর্তমান সময়ের উপযোগী করে তোলার জন্য যে ভাবনাটা লেখক ভেবেছেন, সেটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার। এই কাহিনী পড়ে যেসব প্রশ্নের উত্তর আমরা নীলকমল লালকমল গল্প পড়ে পাই না, তার সুন্দর একটা ব্যাখ্যা পাওয়া যায়, বা বলা ভালো লেখক ভালো চেষ্টা করেছেন। তাই সেই দিক থেকে গল্পের আইডিয়াগুলি আমার কাছে প্রথম পজিটিভ পয়েন্ট। দ্বিতীয় পজিটিভ পয়েন্ট হলো লেখকের লেখনী। অনেক সময় আমরা দেখেছি যে আইডিয়া ভালো হলেও সেখানে যদি লেখকের লেখনীর জোর না থাকে, তাহলে সেই ভাবনাগুলি পড়তে তেমন ইন্টারেস্ট লাগে না। কিন্তু সুবর্ণবাবুর লেখনীর ক্ষেত্রে এটা আমি অবশ্যই বলছি যে ওনার লেখনীর জোর এতটাই যে একবার কাহিনী পড়তে শুরু করলে শেষ না হওয়া অবধি উঠতে মন চায় না। তাই লেখকের লেখনী আমার কাছে একটি প্লাস পয়েন্ট। নেক্সট পজিটিভ পয়েন্ট হলো ফ্যান্টাসির সাথে সায়েন্স ফিকশনের একটি ব্যালেন্সড মিশ্রণ। বর্তমানে সুপারহিরো সিনেমার আধিক্যের জন্য এই মিশ্রণের সাথে পরিচয় নেই এরকম মানুষ মনে হয় কমই আছে। এই রূপকথার কাহিনীর মধ্যে সুবর্ণবাবু খুব বুদ্ধিদীপ্তভাবে সায়েন্স ফিকশনের বিষয়গুলিকে মিশিয়েছেন। অবশ্য সবটাই যে ফিকশন তা আবার নয়। বর্তমানে কিছু জিনিস যেটা সায়েন্স অলরেডি ডিসকভার করে ফেলেছে এরকম বিষয়ও আছে। তাই এই কাহিনীর সাথে জুড়তে খুব একটা অসুবিধা হয় না। তাই এই মিশ্রণ আমার কাছে একটি প্লাস পয়েন্ট। পরবর্তী পজিটিভ পয়েন্ট হলো ক্যারেক্টার ডেভেলপমেন্ট। এই বিষয়টি এখানে কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখানো হয়েছে, এবং এই বিষয়টি সঠিকভাবে না করতে পারলে কাহিনীটি দাঁড়াতোই না। আমি খুবই খুশি হয়েছি যে সুবর্ণবাবু এই বিষয়ে বিশেষ ধ্যান দিয়েছেন। তাই এখানে ক্যারেক্টার ডেভেলপমেন্ট আমার কাছে একটি প্লাস পয়েন্ট। নেক্সট পজিটিভ পয়েন্ট হলো কাহিনীর এন্ডিং। আমায় খুব সারপ্রাইজ করেছে এই বিষয়টা। ভেবেছিলাম যেরকম এন্ডিং জানি সেরকমই হবে, কিন্তু সুবর্ণবাবু শেষে এসে একটা মাস্টার স্ট্রোক খেলেছেন। যদিও গল্পের শুরু থেকে সেই রকম হিন্ট কিন্তু তিনি ক্রমাগত দিয়ে গিয়েছেন। আমি কিছু বিষয়টা ধরতে পারছিলাম এবং অনেকটা মিলেও গিয়েছে, কিন্তু শেষে এসে যে আরেকটা চমক পাবো সেটা এক্সপেক্ট করিনি। কি সেই চমক? না, সেটার বিষয়ে একদম লাস্টে বলবো, তবে চিন্তা নেই, সেটা কোনো স্পয়লার হবে না। পরবর্তী পজিটিভ পয়েন্ট হলো গল্পের মধ্যে থ্রিল। হ্যাঁ, পুরনো রূপকথার কাহিনী যতটা থ্রিলিং ছিল, এই বিনির্মাণ কাহিনীটিও ততটাই থ্রিলিং। একবার পড়তে শুরু করলে কাহিনী তরতরি এগিয়ে যায়, তাই এই গল্পের থ্রিল আমার কাছে একটি প্লাস পয়েন্ট। এবারে নেগেটিভ পয়েন্টে যাওয়ার আগে বইটির প্রোডাকশন কোয়ালিটি নিয়ে একটু বলে নিই। অজিত ও কুসুম বইটি নটিলাস থেকে পাবলিশ হয়েছে। বইটির মুদ্রিত মূল্য 500 টাকা। বইটিতে পৃষ্ঠার সংখ্যা রয়েছে 176টি। বইটি হার্ড কভার বাইন্ডিংয়ে রয়েছে এবং এই বাইন্ডিং কোয়ালিটি আমার বেশ ভালো লেগেছে। বইটির ওপর একটি ডাস্ট জ্যাকেট রয়েছে যেটি খোলা যায়। তার ভেতরের হার্ড কভারে প্রচ্ছদের ডিজাইনটি রয়েছে, যেটা পার্সোনালি আমার বেশ ভালো লাগে। এছাড়া বইয়ের শুরুতে এবং শেষে দুটো ডিজাইন রয়েছে, সেটাও আমার বেশ ভালো লেগেছে।
তার অবশ্য একটা তাৎপর্যও রয়েছে। যাই হোক, বইটির পেজ আর প্রিন্টিং কোয়ালিটি আমার বেশ ভালো লেগেছে। বইতে যে সাইজে ফন্ট ইউজ করা হয়েছে তা পড়তে আমার কোনোরকম কোনো অসুবিধা হয়নি। বইটির প্রচ্ছদ করেছেন সজল চৌধুরী এবং ওনার করা এই প্রচ্ছদটি আমার বেশ ভালো লেগেছে। বইটির মধ্যে অনেকগুলি অলঙ্করণ রয়েছে যেগুলি করেছেন আরেফিন খান। তবে এই অলঙ্করণ নিয়ে আমার পার্সোনাল কিছু ভাবনা রয়েছে। তার কারণ আমার মনে হয়েছে এই বইতে কিছু অলঙ্করণ নিজে করা হয়েছে আর কিছু এআই দিয়ে করা। আমার পার্সোনালি এআই এর কাজগুলো সেরকম ভালো লাগেনি। সেগুলি বাদ দিয়ে শিল্পীর নিজের আঁকা ছবিগুলি শুধু থাকলেই বোধহয় বেশি ভালো হতো। অবশ্য সবাই যে এর সাথে একমত হবে তা নয়, তবে এটা আমার মনে হলো তাই বলে দিলাম। এছাড়া বইতে অল্প বিস্তর মুদ্রণ প্রমাদ নজরে এসেছে, কিন্তু তাতে পড়ার অনুভূতি একদমই নষ্ট হয় না। এবারে নেগেটিভ পয়েন্টে আসি। স্টোরি ওয়াইজ সত্যি বলতে আমার কোনো কিছু নেগেটিভ বলে মনে হয়নি। খালি অলঙ্করণে এআই এর ব্যবহার না থাকলেই ভালো হতো বলে আমার মনে হয়েছে। এবার উপসংহারে আসা যাক। যারা লালকমল নীলকমল গল্পটা কি এটা জানেন না অথচ এই কাহিনী পড়তে চান, তাহলে বলবো এই বইয়ের মধ্যে সেই স্বাদও পূরণ হয়ে যাবে। কারণ এই বইটির শেষে এসে কিন্তু অরিজিনাল লালকমল নীলকমলের কাহিনীও দেয়া রয়েছে। আমি বলবো যাদের এই কাহিনী পড়া নেই তারা আগে পিছনে গিয়ে সেই কাহিনীটি পড়ে নিন, তাহলে এই কাহিনীটির কনটেক্সট বুঝতে বেশি সুবিধা হবে। এছাড়া আরও একটি বিষয় বলা যেতে পারে যে রূপকথা নিয়ে বিনির্মাণ আগেও হয়েছে এবং ভবিষ্যতে আরও হয়তো হবে, কিন্তু তার মধ্যে অজিত কুসুম কাহিনীর নামটি অতি অবশ্যই থাকবে এর সাহিত্য গুণের কারণে। তবে হ্যাঁ, এখানে আরও একটি ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু রয়েছে। সেটা হলো এই কাহিনী শেষ হয়ে হয়নি, বরং সূচনা করে দিয়েছে আরও একটি নতুন ইউনিভার্সে, যাকে লেখক বলছেন রাক্ষস ইউনিভার্স। এবং এই ইউনিভার্সের অন্তর্গত আরও দুটো কাহিনী কিন্তু অলরেডি মার্কেটে রিলিজ হয়ে গিয়েছে। একটি হচ্ছে রাক্ষসেরা আজও বেঁচে আছে এবং আরেকটি হচ্ছে মনসা বিজয়। এখানে একটি বিষয় অতি অবশ্যই বলবো যে আমার যদি অজিত কুসুম ভালো না লাগতো তাহলে হয়তো এই নতুন ইউনিভার্স নিয়ে আমি খুব একটা এক্সাইটেড হতাম না, কিন্তু এই অজিত কুসুম আমার বেশ ভালো লেগেছে, তাই আমি এই রাক্ষস ইউনিভার্স নিয়ে বেশ উৎসাহী। এরপরে যত তাড়াতাড়ি সম্ভব আমি রাক্ষসেরা আজও বেঁচে আছে রিভিউ নিয়ে আনার চেষ্টা করব, এবং তারপরে মনসা বিজয়েরও। এবং তার সাথে অতি অবশ্যই আমার যে সমস্ত দর্শক বন্ধুরা ফ্যান্টাসি সাহিত্য পড়তে ভালোবাসেন তাদের এই সিরিজ মিস করতে বারণ করব। আশা করি আপনাদের পাঠ্য শুভ হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠ্য প্রতিক্রিয়া। আপনি যদি অলরেডি বইটি পড়ে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার এই কাজ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং কমেন্ট করার এবং শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আর আমার কাজ যোগ্য বলে মনে হয় তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।